মালিকের সেই রেস্টুরেন্টে আমরা এখন চা খাচ্ছি। চাঁদনি পশরে কে আমায় স্মরণ করে। 1 নাম্বার গিয়ারে রিল্যাক্সে চলে যেতে হবে আর কি। বাইরে কয়জন আসছেন ভাই? কয়জন আসছেন? এই সেই ক্যাফে আর কি, যেখানে যে রঙিন চা পাওয়া যায়। 1 নাম্বার। ও কর্নারিং কর্নারিং কর্নারিং। এই সেই খারাপ রাস্তা আবার শুরু হয়ে গেল। ওরে ধুলা 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 রে ধুলা, তাছাড়া তেমন কিছুই দেখা যাচ্ছে না। গাইডের কস্টিংটা হচ্ছে দাদা, আজকে এসে যদি আজকে চলে যাই আমরা তাহলে এই সে ডাউল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোটরফটো রানা ব্লগে স্বাগতম। আজকে আবারও যাচ্ছি কাকরাং, এই নিয়ে সেকেন্ড টাইম। ওয়াই জংশন থেকে কাগজপত্র জমা দিয়ে পার হয়ে গেলাম। আজকের আকাশে প্রচুর কুয়াশা, জানি না ক্লিয়ার কিছু দেখতে পারবো কি না। তারপরও 2 বাইকে চলে যাচ্ছি, 4 জন। সামনে যেতে যেতে কথা হবে, চলেন যাওয়া যাক। আমরা দেখতে দেখতে রুমার কাছাকাছি চলে আসছি। এই রুমা চেকপোস্ট, যেখানে আমাদেরকে কাগজপত্র জমা দিতে হবে। জমা দিয়ে পারমিশন নিয়ে আমাদেরকে চলে যেতে হবে বগালে কাকরাং। গাড়ি রাখতে হবে সামনে। রুমা চেকপোস্ট থেকে আমরা বের হয়ে যাচ্ছি একেবারে সোজা রুমা বাজার। গাইড সমিতির এখানে যাইতে হবে। ওইখান থেকে দেখি কোনো একটা গ্রুপের সাথে অ্যাড হয়ে যাব। তা না হইলে 2 জনে মিলে এত টাকা পয়সা দিয়ে গাইড নেওয়া একেবারে অনর্থক। একটা গ্রুপে অ্যাড হয়ে চলে যাইতে হবে বগালে। রাস্তা প্রচুর খারাপ, একবার ডাইনে একবার বামে। রাস্তা রিপেয়ারের কাজ চলতেছে, সব জায়গায় শুধু রিপেয়ার আর রিপেয়ার। ও পুবালিহি বাতাসে পরাণ নাজরায় নাজরায় রে, তুমি আমার মোহনের মানুষ মনেরই ভিতর, তুমি আমার জান বন্ধু অন্তরের অন্তর। এই যে রিপেয়ারের কাজ চলতেছে সব জায়গায়, সব জায়গায় রিপেয়ার চলতেছে। পুরো বান্দরবানের সবগুলা পাহাড়ি রোডগুলোতে মনে হয় রিপেয়ারের কাজ চলতেছে। সব জায়গাতেই মোটামুটি দেখতেছি টুকিটাকি কাজ চলতেছে, আর সব জায়গায় কাইটে কাইটে রাখছে। বাইরে কয়জন আসছেন ভাই? কয়জন আসছেন আপনারা? 10 জন। ও আপনারা 10 জনই। 16 জনে একটা দেবে। গাইড নেওয়া কমপ্লিট, রুমার জন্য বেরিয়ে যাচ্ছে। গাইড ভাই, আমরা এখন টোটাল তাহলে 3টা বাইক, টুরিস্ট গাইড ভাই সহ 4 জন। এই সেই রোড, যে জায়গাটা একটু গা সিমসিম করার মতো একটা ব্যাপার স্যাপার আর কি। বর্ষাকালে বেশি খারাপ ছিল এই জায়গাটা, অনেকের ভিডিওতে দেখছি। জায়গাটা ঠিক করে দিছে, ভাঙা ছিল অনেক। এই যে বাংলাদেশ পুলিশ রুমা থানা, এই রুমা থানাতে এখানে আবার এন্ট্রি করা লাগে। গাইড আসবে, ওইখানে রাখেন ভাই, ফাঁকা করে রাখে দেন। মোংলাই পাড়া বাংলাদেশের এইটাই সবচেয়ে পরিষ্কার পাড়া, যার নাম মোংলাই পাড়া। দেখতেই পাচ্ছেন একা সিমসাম পরিষ্কার, কোথাও কোনো ময়লা নাই। এই পাড়াতে এসে একদিন থাকতে হবে, রাত্রি যাপন করা লাগবে এবং এনাদের সাথে এক রাত কাটাইতে হবে।
পাড়ায় আসলে তেমন মনে হচ্ছে লোকজনই নাই, একেবারে পয় পরিষ্কার। সুন্দর ফুল, ফুল গাছ আছে, প্রচুর ফুল গাছ আছে। এই সেই ক্যাফে আর কি, যেখানে যে রঙিন চা পাওয়া যায়। এই যে এখানে সে রঙিন চা খাইছিলাম, যার সময় বিকেলবেলা দেখি সময় পেলে অবশ্যই আরেক কাপ খেয়ে যাব। পাহাড়ে উঠলাম অনেকখানিক, এবং এইখান থেকেই পুরোটাই নিচে নামন্তি, 1.5 থেকে 2 কিলোমিটার হবে, শুধু নামবে আর নামবে। রাস্তাগুলো তেমন একটা ভালো না, একটু ক্লাস ধরে ধরেই নামতে হবে, বেশি খারাপ। মোটামুটি সামনে আরও 2 জন আছে, ওনারা একটু বেশি প্রেশার করতেছে, এত প্রেশার দিয়ে নামলে তো সমস্যা। ওরে ভাই, এই যে কি খারাপ নামন্তি, তা মনে করেন যে আপনি নিজে যদি না আসেন কখনো, তাইলে বুঝবেন না যে আসলে কতটা খারান্তি। আমি বেশি প্রেশার দিই না, বুঝছেন, অত ক্লাসে প্রেশার দিয়ে লাভ নাই। ক্লাসে বেশি প্রেশার দিলে ক্লাসটা অল্পতেই চলে যাবে। ডিকশুর দাম কয় টাকা, ডিকশুর ওপর দিয়ে যাবে, সমস্যা তো নাই। ওকে, হালকা স্লো। ও, সামনেই কাটা পাহাড়, মানে বগালেকের আগে যেই বলে যে বাংলার লাদাখ খ্যাত যে জায়গাটা, এটা কিন্তু ওই সামনেই। এর আগের বারটা আপনারা ভিডিওতে দেখছেন, এখান থেকে আমি সবার একটা করে পাস করছি, এরকম আর কি। আমাদের একটা গাড়ি আগে চলে গেছে, আমাদের সাথে যারা জয়েন্ট হয়েছে আর কি, এক ভাই আছে পেছনে এবং গাইডও পেছনে। এখন ওনারা আসলে দেন আমি যাওয়া শুরু করবো আর কি। উঠে গেলাম, আল্লাহ ভরসা। এক নাম্বার গিয়ারে অল্প প্রেশার দিয়ে উঠতে হবে আর কি। এই যে টার্নিংগুলো দেখেন, যে খারাপ টার্নিং, তেমন কোনো ব্যাপার না। যারা মোটামুটি গাড়ি সম্পর্কে বোঝে তারা কিন্তু এরকম 1 নাম্বার গিয়ারে বা 2 নাম্বার গিয়ারে রাখে আপনারা আস্তে আস্তে উঠে যাইতে পারবেন, কোনো সমস্যা নাই। একটু খারাপ দেখলে আনইজি মনে হবে, কিন্তু অত প্রবলেম হবে না। 1 নাম্বার 2 নাম্বার একটু আনইজি হচ্ছে, এই জন্য আবার 1 নাম্বারে নিয়ে আসলাম। যেহেতু আমার গাড়ির ওয়েট অনেক বেশি, 200 কেজি ওয়েট, আমি 75 কেজি, আমার সাথে একজন আছে ওই ভাই 65 কেজি, সব মিলে একটা ওয়েটের ব্যাপার স্যাপার থাকে আর কি। এই সেই সামনে সেই লাদাখ খ্যাত পাহাড় চলে আইছি। এই যে দেখতে পাচ্ছেন সেই পাহাড়, লাদাখ খ্যাত সেই পাহাড়, লাদাখ 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 পাহাড়। এই সেই লাদাখ। কি হয়েছিল? এ ভাই রং সাইডে চালাচ্ছে গাড়ি। কে উনি? কেন উঠুন দিদি? ডাইন পাশে ছিল। আমরা যখন বাম পাশে দিয়ে যাচ্ছি, সাবা দিছে। এই সেই বাংলার লাদাখ দেখছেন। ওই দিনকে এত পরিমাণে ক্লাউড ছিল, লোকজন ছিল বেশি পরিমাণে। আজকে একেবারে ফাঁকা, কিন্তু রোদ, আকাশটা হালকা নীল দেখা যাচ্ছে। ও, এলো আমাদের গাড়িগুলো, ফেজার 250, আমার 250। ও জোস,
নিউ স্টিকার। ও ভাই, এই সেই বগা লেক। ও অস্থির, এই যে ঘাটে আছে, এখানে গোসল টোসল দিতে হবে ভাবতেছি। ওই যে শাপলা আছে, নীল শাপলা, নীল শাপলা। এদিকে অনেক রেস্টুরেন্ট আছে এবং থাকার জায়গাও আছে। এইসব জায়গাগুলোতে এই যে ঘরগুলোতেই থাকে এবং এখানেই সেই সব রেস্টুরেন্টগুলো। কি রে ভাই, গাছের নিচে রাখি। হ্যাঁ, এই বগালেকে আমরা খাবার অর্ডার দিছি, আলু ভর্তা, এখানে একটু সালাদ আছে, টমেটোর সালাদ আর ভাত। এই যে আয়াত, ফাহাদ, এই সে ডাউল, ভর্তা, ডাউল আর আমরা ক্যাওকারডাঙ্গের পথে চলে যাচ্ছি। ও উঁচু উঁচু পাহাড় দেখেন ভাই, একের সোজা নাক বরাবর, মাথা উঁচু করে দেখা লাগে, এত উঁচু পাহাড়। এরকম পাহাড় ডিঙাইতে হবে বেশ কয়টা, তারপরে আমাদের দেখা পড়বে সর্বোচ্চ রোড। এখন বাংলাদেশের সর্বোচ্চ রোড খ্যাত সেই ক্যাওকারডাঙ্গ। রাস্তার কাজ চলতেছে, রাস্তার কাজ চলতেছে। ধুলা ধুলা ধুলা। এখানে নামার সময় মোটামুটি সাবধান। এক নাম্বার গিয়ারে রিল্যাক্সে চলে যেতে হবে আর কি। ও এই জায়গাটা একটু বেশি খাড়া আর কি। দুই নম্বর, এক নম্বর, এক নম্বর দিলে বেশি হয়ে যায়, দুই নম্বর দিলে কম হয়ে যায়, এই একটা ব্যাপার আর কি। দুই নম্বর, এগেন এক নম্বর। ওই এক দুই খেলতে হয় আর কি। এরকম হয়। পাহাড়ের একটা চলার টিপস, আবার আপনাদেরকে একটা টিপস দিই, সেটা হয়েছে বাইকে যখন চালাবেন তখন মনে হবে যে আমার মনে হচ্ছে আরপিএম বেশি, এক নাম্বার গিয়ারে আছি, দুই নাম্বার দিলে মনে হয় সবচেয়ে ভালো হয়। যখন আপনি দুই নাম্বার দিবেন তখনই দেখবেন যে গাড়ি আর টানতেছে না। আবার যখন এক নাম্বারে দিবেন তখন দেখবেন যে হয়তো মনে হচ্ছে আরপিএম মনে হয় বেশি বেড়ে যাচ্ছে, মনে হয় আবার কমাইতে হইতে পারে। তবে এরকম রিস্ক যেখানে জায়গা এক নাম্বার দুই নম্বরে মনে হয় যেন 19-20 হচ্ছে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এক নম্বর গিয়ার ইউজ করে আরপিএম আস্তে দিয়ে যাওয়াটাই বেটার। আমার সাথে সাথে এক নাম্বার লাগাই দিবেন। আল্লাহ ভরসা, আল্লাহ সহায় হব। আসেন, ওই যে লোকজন ভিডিও করতেছে, ওরা ভিডিও করে। আরে ভাই, ভিডিও করিস, ভিডিও কে করবে? ভিডিও যতদিন না ড্রোন নিছি ততদিন আর এরকম ভিডিও হবে না। হ্যাঁ, চলো চলো, ড্রোন নেব তখন ড্রোন সেলফ দিয়ে দেবো, ড্রোন আমাকে ট্র্যাক করতে করতে যাবে। বাস, ড্রোন না নেওয়া পর্যন্ত আসলে ভিডিও এইভাবে হচ্ছে না। এক আমরা 360 ডিগ্রি নিতে হবে, তাইলে যদি একটু বেটার পারফরমেন্স পাওয়া যায় আর কি। তুমি আমার মনের মানুষ, মনেরই ভিতর, তুমি আমার জান বন্ধু, অন্তরের অন্তর, তুমি আমায় কইরো না গো কোনো দিনও পর। লা 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 লা,
লা 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 লা। ভাই পেছনে পেছনে, ভাই পেছনে। সোজা টান দেবো, হ্যাঁ সোজা টান দেবে। ও ঢালু একটা জায়গা ছিল, ঢাল থেকে আবার উঠতে হচ্ছে। আমরা উঠে গেছি, মোটামুটি সমতল পাড়াতে চলে আসছি। হারমোনপাড়া, হারমোনপাড়া, হারমোনপাড়া 0 কিলোমিটার। ও কর্নারিং কর্নারিং কর্নারিং। ঢালে নামার সময় আপনাকে ক্লাচ এবং ব্রেক, যদি আপনারা ভালো স্পোর্টস বাইক ইউজ করেন বা ক্যালিপার ভালো ব্রেকিং হয়, সেক্ষেত্রে আপনারা এত ক্লাসে বেশি প্রেশার না দিয়ে ব্রেক এবং ক্লাচ দুইটা ইউজ করতে পারেন। আর শুধু শুধু ক্লাচের ওপরে ভরসা করে লাভ নাই, এতে ক্লাচটা জ্বলে যাবে। ক্লাচের ওপরে প্রেশার পড়ে, ইঞ্জিনে প্রেশার পড়ে, টাইমিং চেনে প্রেশার পড়ে, এতে ইঞ্জিনের যন্ত্রাংশগুলো তাড়াতাড়ি আপনার ড্যামেজ হয়ে যাবে। এই কারণে যদি ক্যালিপার আমাদের মতো 2-3টা লাগানো থাকে তাহলে কোনো ব্যাপার না, ব্রেকের ওপর প্রেশার দেবেন, প্যাডে চলে যাবে, 600 টাকার প্যাড বা শেষ, কোনো ব্যাপার না। কিন্তু আপনার ইঞ্জিনের যন্ত্রাংশ চেঞ্জ করতে গেলে খোলা, মিস্ত্রি খরচ সব কিছু দিয়ে বেশি পরিমাণে প্যারা। ওপরে উঠতে হবে, একটু টেনে যেতে হবে, ওই যে ওপরে উঠবো। ও ও টানে নামতে হবে, টানে উঠে যাইতে হবে, তাহলে ইঞ্জিনের কষ্ট কমে যাবে। আর ব্রেক দিয়ে নাইমে দেন আবার উঁচু, তখন আবার ইঞ্জিনে প্রেশার দিতে হবে। যে স্পিডে নামবেন ওই স্পিডে উঠে গেলে ইঞ্জিনের একটা প্রেশার কমে যায় আর কি। অবশ্য আমার এই বাইকে অলমোস্ট 32,000 কিলোমিটার চালানো হয়ে গেছে। এই 32,000-এ আমার ওই ভাল্বের হালকা একটু লিক হচ্ছে, যার কারণে কম্প্রেশন পাওয়ারটা আমি কম পাচ্ছি। মানে এটাকে নিয়ে ঢাকায় যাব, দেন এটাকে সার্ভিস করাবো, তারপর আশা করি আবার সেই পারফরমেন্সে চলে আসবে আর কি। এখন একটু পারফরমেন্স লেট করতেছে, কম্প্রেশন লিক করে, যার কারণে পাওয়ারটা আমি একটু কম পাচ্ছি। চাঁদনি পশরে কে আমায় স্মরণ করে, কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে। চাঁদনি পশরে কে আমায় স্মরণ করে, কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে। তাহারে চিনি না আমি, সে আমারে চিনে, চাঁদনি পশরে কে আমায় স্মরণ করে, কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে। আমরা শেষ পাড়াতে চলে আসলাম, এরপরেই কিন্তু সেই কেওক্রাডং। এই সেই দার্জিলিং পাড়া। এই দার্জিলিং পাড়া বলে কেন জানেন? এটা কিন্তু একেবারে মেঘের। আপনারা যারা আসবেন তাদেরকে একটু বলি, সেটা হয়েছে এত ভয়ের কিছু নাই, তবে গাড়ি যদি ভালো থাকে, বাইক একেবারে ফুল পারফরমেন্স দেয়, কোনো ব্যাপার না। গাড়িটাকে একটু সুন্দর করে সার্ভিস করায় নিয়ে আসবেন, বিশেষ করে অন্তত ক্লাচ, তারপরে ব্রেক, চেন স্পকেট, এই 3টা জিনিস যদি ভালো হয়, আপনি অনায়াসে কিন্তু এই কেওক্রাডং বিজয় করে চলে যেতে পারবেন। শুধুমাত্র যেই জায়গাগুলো বেশি আফিল
এখানে 1 নাম্বার গিয়ার দিয়ে আপনি ফুল থ্রোটল দিয়ে ধরে রাখবেন, দেখবেন বাইক এমনিতেই উঠে গেছে। এই যে 3 নাম্বার গিয়ার থেকে অটো যখন দেখবেন পিক আপ কমে চলে আসতেছে, যে কোনো একটা গিয়ারে থাকা অবস্থা দেখবেন যে আরপিএম কমে চলে আসতেছে, তার মানে বুঝতে হবে ওই আরপিএমে গাড়ি বাইকটা আর যাবে না। তখন একটা গিয়ার কমাই দিবেন, দেখবেন যে বাইক আবার সুন্দর পার হচ্ছে। এই জায়গাগুলোতেই অনেকে এসে থাকে আর কি। আমরা চলে আসছি কিসের কি আমরা পার হয়ে যাচ্ছি, বাইক রাখবে সামনে। এই জিকাকরণ 0 কিলোমিটারে গতবার ছবি টবি তোলা হয় নাই, আমাদের লোকজন সব এখানে, তার মানে বাইক এইখানেই পার্কিং দিতে হবে। ও কেওক্রাডাঙ্গা আবার দ্বিতীয়বারের মতো চলে আসছি। এর আগের বারটা আসার পর এখানে ছবি তুলি না, এই জন্য আজকে ছবি তুলে নিলাম। আর এই সেই রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছিলাম। কেওক্রাডাঙ্গা হোটেল অ্যান্ড রিসর্ট, ওই পাশ থেকে ওঠা যায়, তবে আমরা সিঁড়ি বেয়ে উঠেই দেখি। বর্তমান আছি কেওক্রাডাঙ্গার চূড়ায়, এই যে দেখতে পাচ্ছেন এই চূড়ায় এই যে একটা ভবন দেখা যায়, এই ভবনটা আবার কাজ চলতেছে। এখান থেকে যাওয়া যায় না, কিন্তু এখান থেকে কিন্তু আরও অনেক পথ আছে যাওয়ার, যেটা হয়তো ইন ফিউচার আবার ওপেন করলে তখন যেতে পারবো। আপাতত এই কেওক্রাডাঙ্গা পর্যন্ত পর্যটন উন্মুক্ত। এর কুয়াশা দেখা যাচ্ছে, তাছাড়া তেমন কিছুই দেখা যাচ্ছে না, ভিউ নাই। আমরা চলে যাচ্ছি, 1 ঘন্টা মতো হয়ে গেল আসছি, যেহেতু বগালেক থেকে খাওয়া দাওয়া করে আসছি, এখানে আর কোনো কাজ নাই, এখন বেরোয় যাচ্ছে আর কি। আবার ওইদিকে রাত হয়ে যাবে, এই জন্য তাড়াহুড়ো করে চলে যাব। চা খাবো এখন কেওক্রাডাঙ্গার মালিকের হোটেলে গিয়ে আমরা চা খাবো। এই সেই হচ্ছে কেওক্রাডাঙ্গার মালিক, যিনি, ওনার নাম কি জানি নাম মনে নাই তো। ওনার হোটেল, এটা ওনার রিসোর্ট, আশেপাশে যা দেখতে পাচ্ছেন সবই ওনার রিসোর্ট। এখন আমরা যাব ওনার রেস্টুরেন্টে, চা খাবো, দুধ চা। এখন কেওক্রাডাঙ্গে, আর আমাদের সাথে যে গাইড ভাই আসছে আর কি, যে নিয়ে আসছে আমাদেরকে, এই হলো সেই বাপ্পারাজ ভাই। আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন তো তেমন একটা ভিউ দেখতে পাচ্ছি না, কারণ ওয়েদারটা এখন এরকমই কুয়াশাচ্ছন্ন ওয়েদার, আর মেঘ আর কুয়াশা একটু ডিফারেন্ট। এখানে ভিউটা প্রতিনিয়ত চেঞ্জ হইতে থাকে দাদা। এখানে আপনি এখন আসছেন এক প্রকারের ভিউ পাইলেন, আবার পরে আসবেন আরেক প্রকারের ভিউ পাবেন। যেমন কি বিকেল টাইমের ভিউটা অন্যরকম হবে, আবার সকাল টাইমের ভিউটা আরো সুন্দর হবে। এখানের ভিউ ওয়েদার অনুযায়ী চেঞ্জ হয়। এটা তার মানে এখানে যদি রাত্রি যাপন করা হয়, সেক্ষেত্রে সকালের ভিউটা ভালো পাওয়া যায়। খুব ভালো পাবেন। সকালের ভিউ বলতে গেলে আপনি সূর্য উদয় দেখতে পারবেন, সেরকম ভালো লাগবে আপনার, বলার মতো না। যখন আপনি বিকাল টাইম হবে, সূর্য যখন ডুববে, তখনও অন্যরকম আপনি ফিল করবেন যে আমি একটা সুন্দর জায়গায় আসছি, ভালো লাগার মতো একটা জায়গা। গাইড যে ওইখান থেকে নিয়ে আসে, এটা টোটাল কত টাকা আর কি গাইড ভাড়া লাগে আর কি? জি, গাইডের কস্টিংটা হচ্ছে দাদা, আজকে চলে যাই আমরা, তাহলে 800 টাকা কেওক্রাডাঙ্গা সাবমিট করলে। যদি আপনি শুধু ভোগালেক পর্যন্ত সাবমিট করেন, তাহলে 700 টাকা কস্টিং। সেক্ষেত্রে যদি আপনি আবার বাইক নিয়ে আসেন, তো এখন আপনার পিছনে যদি পিলিয়ন খালি না থাকে, তাহলে গাইডকে কীভাবে নিয়ে আসবেন? কিছু কিছু গাইডের বাইক থাকে, আবার কিছু কিছু গাইডের বাইক থাকে না। সেক্ষেত্রে একটা বাইক ভাড়া করে, লোকাল বাইক ভাড়া করে নিয়ে আসবেন, বাস এতটুকুই। ওই যে লোকাল যে বাইকটা ভাড়া করে নিয়ে আসবে, এটা কেমন কি কস্ট? এটা হচ্ছে আপনি ডেলি আপ ডাউন করলে, কেওক্রাডাঙ্গা সাবমিট করলে 1500 টাকা, আর যদি ভোগালেক সাবমিট করেন তাহলে 1000 টাকা, আর যদি ওয়ান নাইট স্টে করেন তাহলে 2000 টাকা। সেক্ষেত্রে আরেকটু কমানো যায়, 200 টাকা এটা এদিক সেদিক হয়, এটাই স্বাভাবিক। ওকে, ধন্যবাদ ভাই এটা ইনফরমেশন দেওয়ার জন্য। আর আপনারা চাইলে বাপ্পারাজ ভাইয়ের নাম্বারটা আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো, ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আর আমি ভাইয়ের কাছ থেকে শুনিয়ে নিচ্ছি ভাইয়ের নাম্বারটা। আপনারা চাইলে বাপ্পারাজ ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে, নাম্বার দিয়ে কথা বলে যোগাযোগ করে আসতে পারেন। জি, আমার নাম্বারটা হচ্ছে 016094 63502, বাপ্পারাজ বড়ুয়া। ঠিক আছে দর্শক,
আপনাদেরকে একটা ছোটোখাটো ইনফরমেশন দিলাম। আল্লাহ হাফেজ। ঠিক আছে, আমিও আছি কেওক্রাডাংয়ের মালিকের সেই রেস্টুরেন্টে। আমরা এখন চা খাচ্ছি, সাথে আছে বন্ধু ফাহাদ, প্রিয় ব্লগার রানা ভাই, প্রিয় সেট আপ ভাই আলম ভাই, ওর সাথে আমাদের গাইড ভাই, নাম কি ভাই? বাপ্পারাজ ভাই। চায়ের টেস্ট কেমন? ভালো, হ্যাঁ, এভারেজ। মাথা নিচু। কাকরাডাং থেকে বের হয়ে যাচ্ছি কলেকে, ওইখানে যে আসরে নামাজ পড়বো, দেন মুল্লাই পাড়াতে যে একটা ব্রেক দিব, দিয়ে আমরা সোজা চলে যাব আমাদের বাসার উদ্দেশ্যে। বাতাসটা একেবারে ঠান্ডা, কারণ অলমোস্ট 3000 ফিট প্লাস ওপরে আসি, ঠান্ডা তো লাগারই কথা। মেঘের ওপরেই আসি আর কি, কিন্তু মেঘ অতটা বোঝা যাচ্ছে না। পেছনে গাইড ভাই আছে, সামনে আরও 2টা বাইক চলে গেছে। একটা মজার ব্যাপার হয়েছে, আমি আপনাদেরকে বলি, সেটা হয়েছে আমি যখন ফার্স্ট টাইম আসছি তখন ওই যেখানে লোকজন বেশি পড়ে যায়, আপনারা হয়তো ভিডিও দেখছেন, ওই ভিডিওতে যেই টার্নিংটায় লোকজন পড়ে আর কি, আসার সময় ওই টার্নিংয়ের ভাবছি ভিডিও করব আর কি। অলরেডি ভিডিও ক্যামেরা অন করাই ছিল, বাট আমি তেমন কোনো অ্যাক্টিভিটিস দেখাইনি বা বলিও নাই। আমি ভাবতেছিলাম ওইটা সামনে, অথচ এটা যে কোন সময় পার হয়ে গেছি আমার খেয়ালই নাই। মানে 1 থেকে 2 বার যদি আসা হয় তাহলে মনে হবে অ্যাজ ইউজুয়াল, তেমন কিছু না। তবে প্রথমবার যারা এখানে পাহাড়ে আসবে তাদের জন্য একটু অন্যরকম অনুভূতি হবে, কিন্তু অ্যাজ ইউজুয়াল যারা 2-3 বার আসছে বা সারাদিন পাহাড়ে যারা রাইড করে এদের জন্য কিছু মনেই হবে না। যেমন ক্ষেত্রে আমার এরকম হয়েছে আর কি। আমি কিন্তু প্রায় সময় আপনারা জানেন যে পাহাড়েই রাইড করে বেরোলেই হয়তো পাহাড় টাহাড়ে যাই, যার কারণে আমার কাছে পাহাড়গুলো খুবই ইজি মনে হয়। মানে খুব এক্সট্রিম না হইলে তেমন বুঝতেই পারি না যে পাহাড়টা আসলে এত উঁচু বা এই সেই। তারপরে বড় ব্যাপার হয়েছে ইঞ্জিন কোয়ালিটি ভালো থাকলে, বাইক ভালো থাকলে, আপনি পাওয়ার পাইলে তখন আপনার মনে হবে না যে এইখানটা আপনার কষ্ট হচ্ছে। যেখানে একটা ছোটোখাটো ইঞ্জিনের পাওয়ার ডেলিভারি করার জন্য সর্বোচ্চ প্রেশার দিয়ে তারপরে উঠতে হয়, তখন বোঝা যায় না জায়গাটা একটু স্ট্রাগল করতেছে বেশি। কিন্তু আপনার ইঞ্জিন যখন হেভি পাওয়ারফুল হবে তখন কিন্তু আপনার এই কষ্টটা করতে হবে না, বা আপনার এই নিয়ে কোনো টেনশন করা লাগবে না। আপনি কোন সময় পার হয়ে যাবেন টেরও পাবেন না। আজকের সিচুয়েশনটা সেরকম হয়েছে। টেরাজুবি ভার্সন 4 এটা কিন্তু মূলত 250cc একটি ইঞ্জিন এবং 82 mm এর পিস্টন। মানে এত বড় পিস্টন বাংলাদেশের সচরাচর কোনো বাইকেই নাই, এমনকি 250cc বাংলাদেশে যতগুলো বাইক আছে কোনোটাই 82 mm পিস্টন না। ওই যেগুলো 250 mm হয়তো 210cc, 230cc, 20cc এরকম, ওইটার 250 বানাই দিছে আর কি। ওগুলার 1200 ml তেল লাগে। আপনারা অনেকেই জানেন যেগুলো 1200 ml বা 1300 ml অয়েল লাগে। ওই ইঞ্জিনগুলো কিন্তু 200-210cc প্লাস মাইনাস এরকম। তবে যেগুলো আপনার 1.5 লিটার লাগে আর কি, 1.5 লিটার ফুয়েল লাগে বা 1800 ml অয়েল লাগে, লুব অয়েল লাগে, ইঞ্জিন অয়েল আর কি, সেই ইঞ্জিনগুলো কিন্তু আপনার বিগ ইঞ্জিন এবং ফুলফিল 250cc ইঞ্জিন, একটুও কম নাই। আপনার 250cc ইঞ্জিনের পাওয়ারটাই আলাদা ভাই। আপনি পিক আপ ধরলে আপনার গাড়ি শুধু উড়বে, এটাই হচ্ছে মেন কথা। আমার বাইকের কম্প্রেশন একটু প্রবলেম, তারপরও কিন্তু এই যে বড় পাহাড়টা পার হয়ে আসছি, বলতে পারবো না যে আসলে কোন সময় পার হয়েছি। এইটাই মেনলি বিষয় আর কি। আমি এই বাইকটা এই 2 বছর প্লাস চালাচ্ছি, 2 বছর প্লাস এই বাইকটা চালাচ্ছি। আল্লাহর রহমতে আমাকে কখনো সেরকমভাবে খারাপ পরিস্থিতিতে ফেলায়নি। মেনটেনেন্স করবেন, আশা করি ভালো চলবে। তেমন কিছু এটার প্রয়োজন হয় না। আপনি এক হাতে যদি চালান আপনার কোনো প্রবলেম হবে না। শুধুমাত্র ব্রেক শু চেঞ্জ করবেন, অয়েল ফিল্টার চেঞ্জ করবেন, ফুয়েল ফিল্টার চেঞ্জ করবেন, এই তো যেগুলো আপনার ইউজ করলে চেঞ্জ করতে হয়, মেনটেনেন্স করতে হয়। এই জিনিসগুলো করলে আপনি অনায়াসে এই বাইক 4 থেকে 5 বছর চালাইতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। এই হলো সেই বগা লেক, আপনারা দেখতে পাচ্ছেন। বগা লেকের এখানে একটা সিঁড়ি দেওয়া
সেই ব্যাক মোড়, যেই মোড়ে এসে লোকজন পড়ে যায়, অস্থির একটা ব্যাক। ও উঠে ভাই টান দেবো ভাই, বুঝছেন? 2 নম্বর 3 নম্বর টান না দিলে উঠবে না। গাড়ি কোনো প্রেশারই পাইলো না, বুঝছেন? একবারে উঠে চলে আসছি। আর ওখানে থামায় যদি আসতাম তাহলে গাড়িতে প্রচুর প্রেশার হইতো। যে স্টাইলে গেছিলাম ওই স্টাইলে আবার চলে আসছি। এই সেই খারাপ রাস্তা আবার শুরু হয়ে গেল। রাস্তা দুনিয়ার খারাপ, খান্ডে গর্ত 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 করে রাখছে। আসলে রিপেয়ারের কাজ চলতেছে, তো রিপেয়ার না করা পর্যন্ত এইভাবেই যাবে। ওরে ধুলা 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 রে ধুলা। গার্ডেন থেকে বেরোয় চলে আসলাম। আমরা চলে যাচ্ছি রুমা বাজারে। রুমা বাজার থেকে সব কাজ শেষ করে গাইড বিদায় দিয়ে আমরা চলে যাব। যাই হোক, আপনাদের সাথে দ্বিতীয়বার আসলাম, এই কারণে ভিডিওটা শেয়ার করতেছি। তবে আমি আপনাদেরকে বলবো, এই সময় এদিকে ন্যায় আইসে আপনারা অন্য কোথাও যান, সেটাই ভালো হয়। এখানে এসে শুধু শুধু টাইম লস হবে, তাছাড়া আপনারা তেমন এনজয় করতে পারবেন না। এই জায়গায় এনজয় করতে হইলে আপনারা আসবেন জুলাই মাসের পর থেকে নভেম্বর মাস পর্যন্ত, তাহলে সুন্দর এনজয় করতে পারবেন। মানে শরতের আকাশে আসবেন, তাহলে সবচেয়ে ভালো হয়। যাই হোক, আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। আজকে বিদায় নিচ্ছি এখান থেকেই। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।